কুমিল্লায় বাস দুর্ঘটনায় ৫ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর, আহত ১০ জন হাসপাতালে ভর্তি। নির্বাচনী প্রচারে উৎসবমুখর বিভিন্ন উপজেলা, সমর্থকদের নিয়ে পাড়া মহল্লায় ছুটছেন প্রার্থীরা। ঊর্ধ্বমুখী সবজির বাজার, লাফিয়ে বাড়ছে কাঁচামরিচের দাম, স্বস্তি নেই মাংস ও ডিমের বাজারেও। চলমান তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে রোগবালাই, সোমবার বৃষ্টির পর কমতে পারে গরম। স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছি সঞ্চারে মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি পুরো খবরে। কুমিল্লার ১৪ গ্রামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১০ জন। সকালে কুমিল্লার ১৪ গ্রামে এই সড়ক দুর্ঘটনা ঘটে। চালকের অসতর্কতায় দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে হাইওয়ে পুলিশ। ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল রিল্যাক্স পরিবহনের স্লিপার কোচটি। শুক্রবার সকাল 6:45টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারায়। এতে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি। ঘটে হতাহতের ঘটনা। এই গাড়ির কেউ কোনো ধাক্কাও দেয় নাই, কিছু দেয় নাই। আমরা তো ভিতরে আসছিলাম, কিছু জানি না। এই গাড়ি পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে কিছু মানুষ 2-4-5 জন একদম গাড়ির নিচে মরে গেছে। আমার বাইকটা মারা গেছে। তা আমি কিভাবে বের হয়েছি এখান থেকে গাড়ি থেকে সেটা আমি নিজেও জানি না। ওখানে ঘুমেছিলাম, টোটো কিছু দেখি নাই। পরে উদ্ধার কাজ শুরু করে পুলিশ, ফায়ার সার্ভিস। আহতদের ১৪ গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য 4 জনকে পাঠানো হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। চেষ্টা করছি যতগুলো আহত রোগী আছে সার্বজনীনভাবে আমরা সকল ডাক্তাররা মিলি, আমরা ডাক্তার বা আমরা যারা এখানে কর্মকর্তা কর্মচারী আছে সবাই মিলে আমরা তাদেরকে যত দ্রুত সম্ভব আমরা তাদেরকে ট্রিটমেন্ট দিয়ে যতটুকু পেরেছি আমরা সম্পূর্ণভাবে সেভ করছি। বাকিদেরকে আমরা কুমিল্লা রেফার করছি। দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রী ঘুমন্ত অবস্থায় ছিলেন। হাইওয়ে পুলিশ জানায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা। তেমন কোনো প্রতিবন্ধকতা নেই, কোনো ব্যারিয়ারও নাই। কয়েকটা বাঁশের ঝাড় আছে আর সম্পূর্ণ ফাঁকা রাস্তা। তো এই সমস্ত জায়গায় যদি অ্যাক্সিডেন্ট ঘটে থাকে তখন আমার কাছে মনে হয় যে ড্রাইভারের অসতর্কতার কারণেই প্রথম পর্যায়ে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। চালক বিশ্রামহীনভাবে দীর্ঘপথ বাস চালিয়েছেন কিনা তা খতিয়ে দেখতে তদন্ত করছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোটের মাঠে প্রচারণায় সরব প্রার্থীরা। উৎসবমুখর পরিবেশে চলছে গণসংযোগ ও পথসভা। বরিশালের হিজলায় চেয়ারম্যান পদে লড়ছেন আপন 2 ভাই আর চাচা ভাতিজা। এ নিয়ে ভোটারদের আগ্রহ তুমুল। চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় 2 চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ উঠেছে। আগামী 21 মে বরিশালের হিজলা ও মুলাদি উপজেলায় দ্বিতীয় ধাপের নির্বাচন। তবে সবার নজর হিজলা উপজেলায়। এই উপজেলায় 2 পরিবার থেকে প্রার্থী হয়েছেন 4 জন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বড় ভাই সুলতান মাহমুদ টিপু শিকদারের প্রতিদ্বন্দ্বী তারই ভাই উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আলতাফ মাহমুদ দীপু শিকদার। অন্যদিকে চাচা দিলওয়ার হোসেন ফারুক ঢালির বিপরীতে প্রার্থী তার ভাতিজা নুরুল ইসলাম রাজু ঢালি। হয়তোবা চাচা ভাতিজার সাথে একই মঞ্চে দাঁড়াবেন, আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। দুজনে আমার ভাই, আমি দুজনের কাছে দুজনের সাথে কথা বলি, কোনো সমস্যা নেই। আমি চেষ্টা করতেছি দুজনকে এক করার। চাঁদপুরের শাহরাস্তি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নবীন প্রবীণের ভোটের লড়াই। প্রচারণায় ব্যস্ত সময় কাটালেও 2 চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক রুমি ও মকবুল হোসেন পাটোয়ারির বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ রয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ওনার বিরুদ্ধে 2টি ফৌজদারি মামলা রয়েছে। এ বিষয়ে আমার বিশ্বাস আমাদের নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখবেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জেও চলছে প্রার্থীদের প্রচারণা। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়েছেন কর্মকর্তারা। সকলের সহযোগিতা কিন্তু প্রয়োজন একটি অবাধ এবং সুষ্ঠু অংশগ্রহণমূলক একটি নির্বাচন সম্পন্নের জন্য। আমরা এই বিষয়ে প্রচারণা করছি এবং সকলের সহযোগিতা আমরা নিশ্চয়ই পাবো আমরা এই 21 তারিখের এই নির্বাচনে। আগামী 21 মে দ্বিতীয় ধাপে ভোট হবে 157টি উপজেলায়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশজুড়ে টানা 3 সপ্তাহ ধরে অস্থির নিত্যপণ্যের বাজার। মুরগি, ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ ও আলুতে কিছুতেই মিলছে না স্বস্তি।
বিক্রেতারা জানান সরবরাহ সংকটে বাড়ছে এসব পণ্যের দাম। তবে ক্রেতাদের দাবি, সিন্ডিকেট চক্রের কারসাজিতে নাগালের বাইরে পণ্যের দাম। দ্রুত বাজার তদারকি ও নিয়ন্ত্রণের দাবি তাদের। চলতি সপ্তাহে চট্টগ্রামে সবজির বাজার কিছুটা স্থিতিশীল থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম। এই সপ্তাহে ১৪০ টাকা ডজন ডিম বিক্রি হচ্ছে। এছাড়া কেজিতে ব্রয়লার ২৩০ থেকে ৪০, সোনালী ৩৭০ ও দেশি মুরগি ৬৫০ টাকায় বিক্রি হয়েছে। গত সপ্তাহ এই সপ্তাহ চেমে আছে, মানে বাজার আপ ডাউন হয়নি, ২-৫ টাকা এদিকে এদিকে। বরিশালে কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে। এছাড়া গেল সপ্তাহের চেয়ে হালিতে ৫ টাকা বেড়ে ১৬৫ টাকা ডজন বিক্রি হচ্ছে ডিম। এই সপ্তাহেও বাড়তি দামে কেজিতে পেঁয়াজ ৭০ ও আলু ৫০ টাকায় মিলছে। কালকে মরিচ বেশি ১৮০, আজকে মরিচ ২০০, ১৮০ টাকা পাইকারি। আরো দাঁড়িয়ে আছে, লেবারি আছে, প্রতি মালেই ৫ টাকা ১০ টাকা কেজিতে বেশি। সরকার ছাড়া কিছু কোনো ব্যবস্থা নাই। সরকার যদি কোনো ব্যবস্থা নেয় তাহলে তো কোনো সমাধান হইতে পারে। রাজশাহীতেও এই সপ্তাহে পেঁয়াজ কেজিতে ৫ টাকা বেড়ে ৬৫ টাকা ও আলু ৫ টাকা বেড়ে ৫৫ টাকা হয়েছে। একই পরিস্থিতি বগুড়াতেও। প্রতিদিনই মনে হচ্ছে তুলনামূলক দাম বাড়তির দিকেই, যে মানে নিত্য প্রয়োজনীয় সকল যে সবজি এখানে আছে সবগুলোরই দাম বাড়তি গত দিনের চেয়ে। এখন কোনো আবহাওয়া খারাপ নাই, অথচ জিনিসের দাম লাগামহীন, পর্যাপ্ত সাপ্লাই আছে। এক সপ্তাহে খুলনার বাজারে জিরা প্রতি কেজিতে ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৯০০ টাকায়। আদা গত সপ্তাহে কেজিতে ২০০ টাকা বিক্রি হলেও এই সপ্তাহে মিলছে ২২০ টাকায়। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে রাজধানীর বাজারে মাত্র ৭ দিনে কাঁচা মরিচের দাম বেড়েছে ১০০ টাকা। আলু, পেঁয়াজ, সবজির দামও চড়া। তাপপ্রবাহের অজুহাতে বেড়েছে মুরগি ও ডিমের দামও। মূল্যবৃদ্ধিতে রয়েছে ব্যবসায়ীদের নানা অজুহাত। অন্যদিকে লাগামহীন বাজারে নেই সরকারি কোনো সংস্থার তদারকি। ছুটির দিনে রাজধানীর বাজারে ক্রেতার আনাগোনা বেশি হলেও দামে স্বস্তি মিলছে না। প্রায় সব নিত্যপণ্য কিনতে গুনতে হচ্ছে বাড়তি দাম। দাম বৃদ্ধির তালিকায় বড় লাভ কাঁচামরিচের। গত সপ্তাহে প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকায় কেনা গেলেও এখন তা ১৬০ থেকে ১৮০ টাকা। বিক্রেতাদের অজুহাত, বৃষ্টির কারণে ফসলে ক্ষতি হওয়ায় দাম বেড়েছে, যদিও তা মানতে নারাজ ক্রেতা। আলু পেঁয়াজের দামেও কমতি নেই। ৬০ টাকায় আলু আর ৮০ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। অন্যান্য সবজি গড়ে ৫০ টাকায় মিলছে। যে চাকরি করি না কেন, আমরা যে টাকা বেতন পাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চলতে খুবই কষ্ট হয়। আমদানি যেরকম দাম এরকম, আমদানি কমে গেলে দাম বাইরে যায় ভাই। ডিম কিনতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে বাজারে। গত সপ্তাহে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম ১৪০ টাকায় বিক্রি হলেও এখন তা কিনতে হচ্ছে ১৫০ টাকায়। দামের পরিবর্তন না হলেও প্রতি কেজি ব্রয়লার মুরগি কিনতে হচ্ছে ২২০ টাকায়। সোনালী মুরগির কেজি ৩৮০ থেকে ৪০০ টাকা। মানুষের নাগালে ১ ডজন ডিম রাখতেছে ১৫০ টাকা, যেটা আমরা না, এটা লাগবে না, দাম বেড়ে গেছে। এখন এই যে কি করার, ওইটা নিতেছি না, এখন দেশি ডিমটা নিয়ে নিতেছি। জনগণ তো কষ্ট কিনতে, ডিমের দাম তো বেশি, মাঝে মাঝে দাম বাড়ে আবার কমে, এখন তো বাড়তে আবার, এখন তো জনগণের কষ্ট, গরিবের কষ্ট। বাজারে মাংস কিনতেও বাড়তি দাম গুনতে বাধ্য হচ্ছেন ভোক্তারা। গরুর মাংসের কেজি একদম ৭৮০ টাকা আর খাসির মাংসের দাম ১১০০ টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী সহ দেশের ৮ বিভাগেই বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। দু এক জায়গায় বৃষ্টি হলেও এই পরিস্থিতি রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে সোমবার সারা দেশে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়, চলমান তাপপ্রবাহে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একই সাথে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমে হতে পারে অস্বস্তি। পরে ১৯শে মে সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর ২০ থেকে ২৩শে মে সারা দেশে কম বেশি বৃষ্টি হতে পারে। এরপর ধীরে ধীরে আবারও বাড়তে পারে তাপমাত্রা। তবে এখনও তীব্র তাপপ্রবাহের কোনো শঙ্কা দেখছেন না আবহাওয়াবিদরা। আগামী কালকের পর থেকে, বিশেষ করে ১৯ তারিখের পর থেকে এই চলমান তাপপ্রবাহ অনেকটা প্রশমিত হতে পারে। প্রথম দিকে ১৯ তারিখে হয়তোবা সিলেট, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগে তাপমাত্রা কিছুটা কমে ওখানে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এবং সেই সাথে ২০ তারিখ থেকে আমরা আশা করছি যে সারা দেশেই যে চলমান তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহ অনেকটা প্রশমিত হয়ে যেতে পারে।
কয়েকদিনের বিরতির পর সারা দেশে ফের বইছে মৃদু তাপপ্রবাহ। বাতাসে জলীয় বাষ্প বেশি হওয়ায় গরম বেশি অনুভূত হচ্ছে। দেশজুড়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা পাবনার ঈশ্বরদীতে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে চলমান তাপপ্রবাহের মধ্যে সিলেটে হয়েছে স্বস্তির বৃষ্টি। টানা তাপপ্রবাহের কারণে দিনাজপুরের জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। শ্রমজীবী কর্মজীবী মানুষের পাশাপাশি সাধারণ মানুষের জীবন স্থবির হয়ে পড়েছে। গরম অতিরিক্ত বা গরমে জমি বেরবার পাইনি, এনে ছায়া মাঙ্গি খাই চাকু চাবার পারিনি। যে গরমটা পড়ছে, গরমটা এমন অবস্থা যে ব্যবসা করতেও শান্তি, বসে থাকেও সাধারণ ফ্যান চলতেছে, তারপরে হচ্ছে যে প্রচন্ড গরম। গত 4 দিন ধরে চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ 37-38 ডিগ্রিতে ওঠানামা করছে। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় তাপমাত্রার চেয়ে বেশি ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। গরমে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে, মানুষ ক্লান্ত, অসুস্থ হয়ে যাচ্ছে। প্রখর রোদ আর গরমে বিপাকে পড়েছেন মেহেরপুরের কৃষি শ্রমিকরা। এতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। রোদের তাপমাত্রা তো কাজ করতে ভালো লাগছে না, কিন্তু করা লাগছে। রোদের কাজ কিছুক্ষণ করছি, আবার আসে আপনার দেখতে পাচ্ছেন গাছের তলায় বসে আছি। কয়েকদিন প্রচন্ড রোদ গরম পড়ছে, কিন্তু মাটিতেও খুব তাপমাত্রা এবং ওপরেও তাপমাত্রা, এই কারণে কাজ করা খুব কষ্ট হয়েছে। নাটোর, হবিগঞ্জ ও কুয়াকাটাতেও তীব্র গরম। অসুস্থ হয়ে পড়ছেন শিশু ও বয়স্করা। সূর্যের তাপের কারণে স্বস্তি নাই, রাত্রেও একই, রাত্রেবেলা প্রচণ্ড গরম পড়ছে। আসলে আমরা ঠিকমতো ঘুমাইতে পারতেছি না, দৈনন্দিন কাজকর্মও করতে পারতেছি না। রোদের ভিতরে মানুষ বার হচ্ছে না ভাই, আমরা ভাড়া পাচ্ছি না। শহরে যদি মানুষ না আসে আমরা তো ভাড়া পাবো না। টানা কয়েকদিনের তাপপ্রবাহের পর সিলেটে নেমেছে স্বস্তির বৃষ্টি। এতে তাপমাত্রা কিছুটা কমেছে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহীতে আমের উৎপাদন কমের সুযোগে কোনো সিন্ডিকেট করতে দেয়া হবে না, একথা জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ। আজ রাজশাহীতে আম বাগান পরিদর্শন করে মন্ত্রী জানান, রাজশাহী থেকে আম রপ্তানিতে আপাতত ঢাকার কোয়ারেন্টাইনে ব্যবহার করতে হবে। এবার রাশিয়া, বেলারুশ, চীন ও ভারত দেশের আম নিতে আগ্রহ দেখিয়েছে বলে জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, সবজির সংরক্ষণে দেশের 8 বিভাগে হবে 8টি হিমাগার। দেশি বিদেশি সহায়তা নিয়ে দ্রুতই এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সিন্ডিকেট আমরা করতে দিব না, কিন্তু সিন্ডিকেট যারা করে তারাও কিন্তু দেখা যায় সব সমাজের সাথে সম্পর্ক আছে। সেই হিসাবে এই সিন্ডিকেট যাতে না হয়, তাদেরকে বলবেন যে আমাদের মানুষ আম খাইতে চাই, বিদেশে রপ্তানি করতে চাই আমরা। গত 3 বছরে কয়েকবার একাধিক প্রকল্প হাতে নিয়েও মশা নিধনে কার্যকর কিছু করতে পারেনি যশোর পৌরসভা। এতে সব ঋতুতেই মশার উপদ্রব আতঙ্কিত করে তুলেছে শহরবাসীকে। জেলাতে ডেঙ্গুর প্রকোপ বেশি হলেও বরাদ্দের অভাবে আপাতত সমাধানের পথ দেখছেন না পৌর কর্তৃপক্ষ। সাধারণত এপ্রিল থেকে জুলাই 4 মাস তুলনামূলক বেশি থাকে মশার প্রকোপ। যশোরে গত 4 বছর ধরে শহর ও গ্রামে মশার উপদ্রব প্রকট হয়েছে। গ্রীষ্ম বর্ষাকালীন মশার উপদ্রব এখন সারা বছর। মশার জ্বালাতন থেকে রক্ষায় দিনে মশারি বা কয়েল জ্বালিয়ে, এমনকি দরজা জানালায় নেট ব্যবহারেও মিলছে না প্রতিকার, বরং মশার উপদ্রব পৌঁছেছে আতঙ্কের পর্যায়ে। দিনের বেলায়ও মশার জ্বালায় চলাচল করা যাচ্ছে না এবং ঘরে বসা যাচ্ছে না। মশারি টাঙাইলেও সেই মশার কামড় খেতে, গোলবও জ্বালাইতে। আর পৌরসভার থেকে কোনো রকম কোনো উদ্যোগ নেই মশা মারার। আমাদের মশক নিধন অভিযান শুরু হয় না যখন প্রতিদিন ডেঙ্গুতে আমরা দেখব কয়েকজন মানুষ মারা যাচ্ছে, তখন মশক নিধন অভিযানের জন্য আসলে একটা হইচই পড়ে যাবে। মশার লার্ভা নিধনের প্রাকৃতিক উপাদান ধ্বংস হওয়া এবং জলবায়ুর বিরূপ প্রভাবে এই মৌসুমী প্রাণীর উপদ্রব এখন বছর জুড়েই, বলছেন বিশেষজ্ঞরা। জলজ উদ্ভিদ এবং জলজ মাছগুলো যারা এই শোককীটগুলো খাবে তারা কিন্তু হারিয়ে যাচ্ছে। জলবায়ুর সাথে তারা কিন্তু অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং অভ্যস্ত হয়ে তাদের যে আবহাওয়াগুলো তাদেরকে শ্যুট করার কথা না, তারা কিন্তু সেখানে অভ্যস্ত হয়ে যাচ্ছে। বরাদ্দের অভাবে আপাতত মশা নিধনে সমাধানের পথ দেখছেন না পৌর কর্তৃপক্ষ। আমাদের এখন মে মাস, জুন মাসে হচ্ছে যে আমাদের বাজেট পেশ হবে। জুন মাসের বাজেটের পরে আমরা হচ্ছে যে এই মশা ক্রাশ প্রোগ্রামে আমরা নামব। গত বছর যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে 11 জনের মৃত্যু হয়। এর আগে 2019 সালে মৃত্যু হয়েছিল 17 জনের। জিয়াউল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, যশোর। বাংলাদেশের এখন উন্নয়ন হচ্ছে, আর এই উন্নয়ন মির্জা ফখরুল সহ বিএনপির সহ্য হচ্ছে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বলেন, বিএনপি যুদ্ধাপরাধী ও রাজাকারদের সাথে নিয়ে দেশের জনগণকে শোষণ ও অত্যাচার করত।
তাদের শাসনামলে ঋণ খেলাপির তালিকাও সবচেয়ে বেশি ছিল। এর আগে সকাল 10:30টায় মহানগর প্রভাতী ট্রেনে করে ঢাকা থেকে আখাউড়ায় যান মন্ত্রী। যখন বিএনপি সরকার বাংলাদেশ তারা শাসন করত, তখন তারা যুদ্ধ অপরাধী, রাজাকার, আলবদর এবং নিজেরা পাকিস্তানের দালাল হয়ে বাংলাদেশের জনগণকে শোষণ করত, শাসন করত, অত্যাচার করত। সারা দেশে বাজারে এখন নতুন ধান ওঠা শুরু হয়েছে। এরই মধ্যে কুষ্টিয়ার বাজারে আবারও চালের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত। খুচরা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, বাজার তদারকির অভাবে বড় মিল মালিক ও কর্পোরেট ব্যবসায়ীরা ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করছে চালের বাজার। দেশে চালের মোট চাহিদার 15% পূরণ হয় কুষ্টিয়ার খাজানগর চাল মোকাম থেকে। হাওড়াঞ্চল সহ বিভিন্ন এলাকায় নতুন ধান বাজারে আসলেও এখানে আবারও চালের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত। খুচরা বিক্রেতাদের অভিযোগ, নজরদারির অভাবে ইচ্ছেমতো চালের বাজার নিয়ন্ত্রণ করছে বড় বড় মিল মালিক ও কর্পোরেট ব্যবসায়ীরা, যার প্রভাব পড়ছে বাজারে। কোনো মিলে 66 টাকা বিক্রি হচ্ছে, কোনো মিলে আবার একই চাল 67-68 টাকা তাদের ব্র্যান্ডের লোগো দিয়ে তারা 68 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এই কর্পোরেট ব্যবসায়ীরা তারা আরও 10 বছর আগে থেকেই আস্তে আস্তে এই ব্যবসাটাকে করায়ত্ত করার চেষ্টা করতেছে। এসব অভিযোগ অস্বীকার করে মিল মালিকরা বলছেন, কুষ্টিয়া অঞ্চলে ধান কাটা শুরু হয়নি, এতে ধানের দাম বৃদ্ধি ও সংকটের কারণে বেড়েছে চালের দাম। এখন সরু ধান নাই, যার জন্য না থাকার কারণে আমাদের কাছে চাউলও, সরু ধানের চাউলও সেরকম নাই। আর যদিও যে পরিমাণে ধান পেতেছি, অনেক সরু ধানের দামও অনেক বেশি, আর ধানের দাম বেশি হলে পরে চালের দাম এমনি বেশি হয়ে যায়। জেলা কৃষি বিভাগ জানিয়েছে বাজারে ধানের কোনো সংকট নেই। আর তদারকি কর্মকর্তা বলছেন, কেউ কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিরের চেষ্টা করলে নেওয়া হবে ব্যবস্থা। কৃষকদেরকে উন্নত জাতের বীজ দেওয়া হচ্ছে, সার দেওয়া হচ্ছে, আমাদের বিভিন্ন প্রযুক্তিগুলো, নতুন নতুন প্রযুক্তি দেওয়া হচ্ছে কৃষককে, যার ফলে কৃষকরা এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ধানের চাষ করার ফলেই আমাদের এই ধানের উৎপাদন বাড়ছে। স্টক একটু কমেছে, কিন্তু সংকট এটা বলা যাবে না। এই ধানের দাম বৃদ্ধির বিষয়টি তাদের আমাদের যে রেকর্ডপত্র আছে সেগুলো আমরা চেক করব, চেক করে যদি কোনো কেউ অযৌক্তিক দামে মূল্য বাড়ায় তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। নানা অজুহাতে মিল মালিকদের চালের দাম বৃদ্ধির অপতৎপরতা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি সাধারণ মানুষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ভাবিকে হত্যার অভিযোগে 2 দেবর সহ 3 জনকে আটক করেছে পুলিশ। দুপুরে সদর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বড় ভাই খায়রুল ইসলামের বিরোধ চলছিল তার ছোট ভাই জহিরুল ইসলাম এবং দিন ইসলামের সঙ্গে। এর জের ধরে বৃহস্পতিবার খায়রুলের স্ত্রী আনুফা আক্তার ও তার ছেলের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় 2 দেবর। গুরুতর অবস্থায় আনুফাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠায় পুলিশ। খাগড়াছড়িতে এক নারীর মরদেহ উদ্ধারের 2 দিন পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে পানছড়ি সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়। আসামি বিবেকানন্দ ত্রিপুরা নিহত ঈশ্বরী বালা ত্রিপুরার নিকটাত্মীয় বলে জানিয়েছে পুলিশ। সকালে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার জানান, 11 মে থেকে ঈশ্বরী বালার কাছ থেকে স্বর্ণের চেইন ও দুল ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে বিবেকানন্দ। এর 5 দিন পর গত বুধবার ঈশ্বরী বালার মরদেহ উদ্ধারের পর দায়ের করা হয় মামলা। এর ভিত্তিতে গত রাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় পানছড়ি উপজেলার লোগাং এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বিবেকানন্দকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে গ্রেপ্তার আসামি। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া অলংকার। এই বিবেকানন্দ ত্রিপুরা উনি ঋণগ্রস্ত ছিলেন, তখনই তাৎক্ষণিকভাবে উনি ভিকটিমকে মূল রাস্তা থেকে পার্শ্ববর্তী জায়গায় নিয়ে যায়, নির্জন স্থানে নিয়ে যায়, তার শরীরের থেকে যে স্বর্ণালঙ্কারগুলি ছিনিয়ে নেয়। এক পর্যায়ে ভিকটিম এই কথাটা বলে দিবে বা ধস্তাধস্তি পর্যায়ে চলে, উপর্যুপরি তার শরীরের বিভিন্ন জায়গার মধ্যে আঘাত করেন। লক্ষ্মীপুরে মেঘনার চরাঞ্চলে কৃষকের ফসল লুট করে নিয়ে যাচ্ছে দস্যুরা। গত কয়েকদিন কৃষকদের ভয়ভীতি দেখিয়ে চর মেঘা থেকে প্রায় কোটি টাকার সয়াবিন এরা
বিভিন্ন সময় মানুষের হামলা মামলা দেয়। মিথ্যা মামলা এখন বর্তমানে আমাদেরও এলাকার কিছু সহযোগী লোক আছে দুশ্চরিত্র, এদের কারণে আজকে বর্তমানে আমরা লাঞ্ছিত হইতেছি। এসব ঘটনায় কয়েকটি মামলা হলেও এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে দস্যুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ। যে ভূমি যার দখলে রয়েছে, যে যেখানে ফসল রোপণ করেছেন, উনি আপাতত এটা উত্তোলন করবেন। কেউ কারো জমি দখল বা বেদখলের দিকে যাবে না। যদি যায় সেটা শক্তি প্রয়োগ, চাঁদাবাজি বা আরও যে সমস্ত বিষয়গুলো আছে ফৌজদারি অপরাধ, আমরা সেই দিকে বিষয়গুলো গণ্য করব। মেঘনার অন্তত 20টি চরে দস্যু দলের হামলা লুটপাটের ঘটনায় নিঃস্ব হতে হচ্ছে নিম্ন আয়ের এসব মানুষকে। জীবন জীবিকা আতঙ্কমুক্ত করতে পদক্ষেপ চান ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গোপালগঞ্জের সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় বিজয়ী চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া সহ 73 জনকে আসামি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহতের বোন পারুল বেগম হত্যা মামলাটি করেন। মামলায় নির্বাচিত চেয়ারম্যান সহ 23 জনের নাম উল্লেখ এবং অন্তত 50 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। তবে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করেনি। পুলিশ জানিয়েছে মঙ্গলবার রাতে চন্দ্রদীঘলিয়া গ্রামে প্রতিপক্ষের গুলিতে ওসিকুল ভূঁইয়া নিহত হন। সংঘর্ষে অন্তত 6 জন আহত হন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বুধ ও বৃহস্পতিবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। ময়মনসিংহের ফুলপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। সকালে উপজেলার গোয়াতলা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় বেশ কিছুদিন ধরে শিক্ষক সাজ্জাদ হোসেন কামালের বিরোধ চলছিল চাচা আবুল খায়েরের পরিবারের সঙ্গে। সকালে সাজ্জাদ জমিতে সেচ দিতে গেলে বাধা দেন আবুল খায়েরের পরিবার। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে সাজ্জাদের গলা চেপে ধরেন ভাতিজা ও ভাইয়ের স্ত্রী। পরে গুরুতর অবস্থায় সাজ্জাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের বাবা সালাম ফকির বাদী হয়ে মামলা করেন। পুলিশ বলছে বাকিদের ধরতে অভিযান চলছে। কক্সবাজারের খুরুশকুলে চিংড়ির ঘের থেকে 2 যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বেলা 11টার দিকে খুরুশকুল মনুপাড়া আশ্রয়ন প্রকল্পের পাশে এই মরদেহ দুটি দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। খুরুশকুলের চেয়ারম্যান শাহজাহান সিদ্দিকী জানিয়েছেন, নিহতদের শরীরে একাধিক বৈদ্যুতিক শকের চিহ্ন রয়েছে। নিহত 2 যুবক পেশায় জেলে। হত্যার ঘটনা তদন্ত করছে পুলিশ। চাঁদপুরের হাজীগঞ্জের বেলঘর গ্রামে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বেলঘর নোয়াপাড়া সড়কের হাটখোলা এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, রাতে খালে কচুরিপানার নিচে চুল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে মরদেহটি 3 দিন ধরে খালে পড়েছিল বলে ধারণা করছে পুলিশ। মরদেহের বেশিরভাগ অংশ পচে যাওয়ায় পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া সম্ভব হয়নি বলে জানায় পুলিশ। খুলনায় পালিত হয়েছে গণহত্যা জাদুঘরের 10 বছর পূর্তি। সকালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রতিষ্ঠা বার্ষিকীর সেমিনার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণহত্যা জাদুঘরের সভাপতি অধ্যাপক মুনতাসির মামুন। তিনি জানান, মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের স্মরণ করতে আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানানোর জন্য এই জাদুঘরের প্রতিষ্ঠা হয়েছে। 3টি সেশনে মুক্তিযুদ্ধের নানা বিষয় নিয়ে সেমিনারে আলোচনা করেন দেশি বিদেশি গবেষকরা। প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন ভবনে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করল গণহত্যা জাদুঘর। আর এ ছিল এখনকার মতো সমগ্র বাংলাদেশে। এছাড়া সংবাদের আরও সব কিছুর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।